স্যার, এই বস্তাটা একটা বাচ্চার লাশ আছে। স্যার, এই বস্তাটা তো একটা বাচ্চার লাশ আছে। না, চিনি না স্যার। স্যার, এ তো আমাদের পালকিপুরে নয়ই। আগে একে দেখেনি স্যার। আপনাদের মধ্যে ফোন কে করেছিলেন? আমি করেছিলাম সাহেব। আমি ওই সকালে কাজের জন্য জমিতে যাচ্ছিলাম, তো এই বস্তা দুটো দেখতে পেলাম সাহেব। আমার নাম গৌতম, এই গ্রামের প্রধান আমি। যদি ওরা আমাদের গ্রামেরই মেয়ে হতো তো লাশ পাওয়ার আগেই হইচই পড়ে যেত যে কেউ কেউ নিখোঁজ হয়েছে। প্রধানবাবু, এটা জরুরি নয়। হতে পারে এই বাচ্চাগুলোকে এদের বাড়ির লোকেরাই গায়েব করেছে। হ্যাঁ, আপনাদের কথা অনুযায়ী এই বাচ্চাগুলো আপনাদের গ্রামের নয়। বস্তায় কোনো কোম্পানির কোনো আইডেন্টিফিকেশন মার্ক নেই, আর বাচ্চাদের বডি আর কাপড়েও নেই। বস্তাগুলো সেম, কিন্তু বস্তায় কোনো চিহ্নই নেই। আর দুটো বাচ্চাই একই রকমের, এক রকমেরই গঠন মনে হচ্ছে। হতে পারে এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে, বা একই রক্তের। খুন করার পদ্ধতিটাও আইডেন্টিক্যাল। আমি নিশ্চিত যে দুটো মার্ডারেই একই হাতিয়ার ইউজ হয়েছে। দুজনেরই বয়স 10 বছরের কম হবে। এই বাচ্চাটার বয়স 9 থেকে 11 বছরের মধ্যে হবে, ওই ছোটটা 6 থেকে 8 বছরের মধ্যে। দুটো মার্ডারই 10 থেকে 12 ঘন্টা আগে হয়েছে। 10 থেকে 12 ঘন্টার মানে 11 জুলাই রাতে 11টা থেকে 12টার মধ্যে। আগে, হ্যাঁ, ডিনারের ঠিক পরেই মার্ডার হয়েছে। দুজনের পেটেই আনডাইজেস্টেড ফুড ছিল। সেক্সুয়াল অ্যাসল্ট? একদম না। ডাক্তার, দুজন বোন হতে পারে? পসিবিলিটিস পুরো আছে। দুজনের ফেসিয়াল ফিচার্সই ম্যাচ করে, কিন্তু এটা আমি ততক্ষণ নিশ্চিত করে বলতে পারছি না যতক্ষণ ওদের ম্যাচিং টেস্ট না করছি। কিন্তু দুজনকে একই পদ্ধতিতে এবং হয়তো একই হাতিয়ার দিয়ে মারা হয়েছে। আপনি দুজনের বডিও পালকিপুরেই পেয়েছেন, মানে দুটো মার্ডারই কানেক্টেড মনে হচ্ছে ইন্সপেক্টর। কিন্তু পালকিপুর এতটা বড় নয়, আর অতটা ছোটও নয়। হতে পারে ক্রাইম সিনে যারা ছিল তারা ওই বাচ্চা দুটোকে একেবারেই চেনে না। হয়তো অন্য গ্রামের লোকেরা ওদের চিনতে পারবে। দুটো বাচ্চার ছবি পুরো গ্রামে ঘুরিয়ে নিচ্ছি, আর আশেপাশের সব অঞ্চলে। হতে পারে ওখানে দুটো বাচ্চাকে কেউ মেরে এখানে ফেলে দিয়ে গেছে। এই বাচ্চা দুটোকে ভালো করে দেখুন। কখনো আপনার দোকানে বিস্কুট বা চকলেট নিতে এসেছিল এরা? না স্যার। সকল থানাকে জানানো হচ্ছে যে আজ পালকিপুরের পুলের পাশে সকাল 7:30টার সময় দুটো বাচ্চার লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে এই দুটো বাচ্চার খুন কাল রাত 12টা কি 12:30টার সময় হয়েছে। এর জন্য জেলার সমস্ত থানাকে মিসিং কমপ্লেনের ওপর কড়া নজর রাখতে বলা হচ্ছে। না স্যার, এই বাচ্চাদের আমি পালকিপুরে তো কখনো দেখিনি। আপনাদের মধ্যে কেউ এই বাচ্চা দুটোকে দেখেছেন? কারা এরা? কি হয়েছে এদের? এই মেয়ে দুটো ওরাই না যারা পুলের পাশে? হ্যাঁ, সবাই এটা বলছে যে এই বাচ্চাগুলো পালকিপুরের নয়। চন্দনপুর, রতনপুরের লোকেরা কেউই এদের চিনতে পারছে না। বাচ্চাগুলো যদি এখানকার হতো তাহলে তো সবাই চিনতে পারতো। আমাদেরও সেটাই মনে হচ্ছে। বাচ্চাগুলো পালকিপুরের নয়, বাইরে থেকে কেউ এসে লাশ দুটোকে ফেলে দিয়ে গেছে। চন্দন, যত ভিখারি রয়েছে আর এলাকার যত জায়গায় তোর কন্ট্যাক্ট আছে, আশেপাশে যে কোনো জায়গায় সবাইকে কন্ট্যাক্ট কর। স্যার, গ্রামে যখন কেউ বাচ্চা দুটোকে চিনলো না, তখন আমার মাথায় একটা ব্যাপার ঘুরলো যে এটা কোনো ট্রাফিকিং এর মামলা নয় তো, কোনো ঝামেলায় পড়ে মেরে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার টিমকে কাজে লাগিয়ে দিয়েছি, দালালদের পেছনেও আর ভিখারিদেরও। পুরো ডিস্ট্রিক্টে আর পাশের ডিস্ট্রিক্টও। চন্দন, আমি রেজাল্ট চাই চন্দন, তাও খুব তাড়াতাড়ি। পুরো 24 ঘন্টা সার্চ অপারেশনের পরেও দুটো বাচ্চারই আইডেন্টিফিকেশন করা যায়নি। নিতিন, একটা কাজ করো, এই ফটোগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করো ফুল ডিটেলের সাথে। হতে পারে কোনো না কোনো জায়গা থেকে কেউ ওদের আইডেন্টিফাই করে নেয়। এই সম্ভাবনাটা ধীরে ধীরে দৃঢ় হচ্ছিল যে আইডেন্টিফিকেশনের থেকে বাঁচার জন্য অন্য গ্রাম থেকে এই গ্রামে নিয়ে আসা হয়েছে, এখানে ফেলে দেওয়া হয়েছে। এই দুটো লাশ কি কাকতালীয়ভাবে আমরা পেয়েছি, না দুজন বাচ্চার মধ্যে কোনো কানেকশন ছিল? এটা এখনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু দ্বিতীয় দিন পালকিপুর আবার কেঁপে উঠল।
এ আমাদের গ্রামেরই মেয়ে, পুকুর থেকে কাপড় কেচে ফিরছিল, এই লাশটাকে এখানে দেখতে পায়। আপনি রোজ এখান থেকে যান? হ্যাঁ সাহেব, গতকালও কি গিয়েছিলেন? হ্যাঁ সাহেব, কিন্তু কাল তো আমরা কিছুই দেখিনি বা হয়তো খেয়ালই করিনি। প্রধানবাবু, এই মহিলা আপনাদের গ্রামের? না স্যার, আমাদের গ্রামের নয়। স্যার, লাশের কাছে এমন কিচ্ছু পাওয়া যায়নি যেটাতে ওকে শনাক্ত করা যায়। প্রধানবাবু, কালকে দুটো বাচ্চা, আজকে এই মহিলা, সমস্ত লাশ কেন আপনার গ্রামেই পাওয়া যাচ্ছে? কালকের খবর শুনে এমনিতেই গ্রামের মানুষ সব মনমরা হয়ে আছে, আবার যে এই খবরটা পাবে সবাই খুবই দুশ্চিন্তায় পড়বে স্যার। এই আঘাতটা দেখুন, একদম কালকের ওই বাচ্চা দুটোর আঘাতের মতনই, মনে হচ্ছে সেম উইপন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ওই মহিলার মৃত্যু কি তখন হয়েছে যখন আমরা ওই দুটো বাচ্চার ব্যাপারে খোঁজ করছিলাম? আগে না, এই মহিলারও মার্ডার সেই সময় হয়েছে যখন ওই বাচ্চা দুটোকে মার্ডার করা হয়েছে, মানে প্রায় এখন থেকে 38 ঘন্টা আগে, 11 জুলাই রাত্রির 11টা থেকে 12টার মধ্যে, আর তাও ডিনারের ঠিক পরেই। ওই বাচ্চাদের মতন এই মহিলার পেট থেকেও আমরা আনডাইজেস্টেড ফুড পেয়েছি। মামে? মোস্ট প্রবাবলি, কিন্তু কনফার্মেশনের জন্য আমাদের টেস্ট করতে হবে। বয়স? 28 থেকে 32-এর মধ্যে, একাধিকবার মা হয়েছে, সেক্সুয়াল অ্যাক্টিভ ছিল, কিন্তু কোনো সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি। গ্রামের লোকেরা বলছে যে এই তিনজন ভিক্টিমই তাদের গ্রামের নয়। তাহলে হবে না। নিতিন, আশেপাশে যত লজ আর হোটেল আছে সব জায়গায় চেক করো, যদি বাইরে থেকে কেউ আসে কোনো না কোনো জায়গায় তো আছে। আমি টিম পাঠিয়ে দিচ্ছি স্যার। দুটো বাচ্চার লাশ আমরা বস্তায় পেয়েছি, আর মহিলার জঙ্গলের মধ্যে। আমার মনে হয় না তিনজনকে মারার পর এখানে নিয়ে আসা হয়েছে। তিনজনকে আগে পালকিপুর আনা হয়েছে, তারপর তাদের মেরে ফেলে দেওয়া হয়েছে। স্যার, পুরো গ্রামে খোঁজ নেওয়া হচ্ছে, এটা জানতে যে কোথাও আর কোনো লাশ নেই তো। নিতিন, এটা শুনে রাখো, এটা শুধু ভয়ানক নয়, খুবই সঙ্গীন। এই মুহূর্তে আমরা জানি না যে তিনটে লাশের মধ্যে কি কানেকশন, কিন্তু আমরা গ্রামের লোকেদের মধ্যে কোনো আতঙ্ক ছড়াতে চাই না। তাদের এটা যেন মনে না হয় কোনো সিরিয়াল কিলার মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। ও আবার কবে হামলা করবে, কার উপর হামলা করবে, কেউ জানে না। না না না, এগুলো কি শুরু হয়েছে বলুন তো আমাদের গ্রামে? হ্যাঁ বাবা, তুই চুপ কর না। আরে না, আমাদের সঙ্গে তো এমনটা হতে পারে কি আমাদের গ্রামে? আরে সবাই চুপ করো, সবাই চুপ করো। এইরকম চেঁচামেচি করে কিচ্ছু হবে না, পুলিশ তার কাজ করছে। কিন্তু চেঁচামেচি কেন হবে না মোড়ল বাবু? আমাদের পালকিপুরে এর আগে এরকম ঘটেছে কখনো? এরকম অজানা লাশ পাওয়া, বাচ্চাদের, মহিলার? আরে কে আছে যে আমাদের গ্রামকে ব্যবহার করছে ভাই? প্রধান বাবু, বাচ্চাদের তো স্কুলে পাঠাতে সবাই ভয় পাচ্ছে। আরে আমি তো বলছি প্রধান বাবু, আজ রাত থেকেই সারা গ্রামে পাহারা দিতে শুরু করে দিই, আর সম্ভব হলে আমাদের পাশের গ্রামদেরও সঙ্গে নিই। ও একদম ঠিক কথা বলেছে। ঠিক বলেছে, এটাই করা উচিত। আরে চুপ করো তোমরা, শান্ত হও তোমরা। এই পাহাড়ের ব্যাপারে আমরা না হয় পরে কথা বলছি। সবার প্রথমে প্রয়োজন হচ্ছে পুলিশকে সাহায্য করা। যদি কেউ কারোর বাড়িতে বা গ্রামেতে কোনো সন্দেহজনক কিছু দেখে, ভয় না পেয়ে বিনা সংকোচে আমাকে বা পুলিশে গিয়ে খবরটা দেবে। বুঝতে পেরেছো তোমরা? 2 দিনে গ্রামে 3টে লাশ পাওয়া গেল, কিন্তু কেউ বিন্দু বিসর্গ বলতে পারলো না এই লাশ 3টে কার। পালকিপুর গ্রামের লোকেরা এক আতঙ্কের মধ্যে জীবন ধারণ করতে লাগলো। 3টে ভিকটিমের মধ্যে কোনো একটারও কমপ্লেন আমাদের এখানে এলো না। স্ট্রং চান্স আছে যে এই 3 জন ভিকটিম জেলার বাইরের। ইউপির সব নিউজ পেপারে ওদের ছবি দেওয়া হয়েছে স্যার। নিতিন, একটা কথা মনে হচ্ছে, দুটো বাচ্চা, একজন মহিলা এলাকার মধ্যে ঢুকেছে, কোনো জায়গায় হয়তো ছিল, তারপর এদের হত্যা হয়েছে। এটা কিভাবে সম্ভব যে জেলার সমস্ত খবরের কাগজে এদের ছবি দেওয়া হয়েছে, তাও এদের কেউ চিনতে পারেনি? স্যার, লজ থেকেও কিছু পাওয়া যায়নি, প্রত্যেকটা বাড়িতে জিজ্ঞেস করা হয়েছে। সোজা কথা, কেউ বলছে না বা মিথ্যা কথা বলছে। এটা কিভাবে সম্ভব যে মরে যাওয়ার 3টে মানুষকে তো মানুষ দেখলো, কিন্তু যখন বেঁচে ছিল তখন কেউ দেখলো না? কেসটা এখন বিনা তালার চাবির মতন হয়ে গেছে। এমনটা চলতে পারে না। পুলিশ সাহেবরা আমাদের কাজের ওপর অনেকটা বিশ্বাস করেন, আর এতক্ষণে হয়তো খবরের কাগজেও ফটোটা ছেপে গেছে। যেভাবেই হোক খুঁজে বার কর। রাকেশকে ফোন কে করেছিল? আমি ফোন করেছিলাম স্যার। আমি অ্যাটেন্ডেন্ট ও শৌচালয়ের ওইখানে আছে স্যার।
সুটকেস যে ফেলে গেছে তাকে দেখেছো? না স্যার, দেখিনি। স্যার ওই বাচ্চাদের নাম আর ক্লাসটা আরেকবার বলবেন? জিয়া চৌহান 4th স্ট্যান্ডার্ড আর আরতি চৌহান 2nd স্ট্যান্ডার্ড। স্যার আমাকে 2 মিনিট সময় দিন, ক্লাস টিচারের কাছ থেকে কনফার্ম করছি। স্যার ওই মহিলাকে আইডেন্টিফাই করার মতো কিছুই পাইনি ওই বাক্সের মধ্যে। স্যার এই দুটো বাচ্চা জিয়া আর আরতি চৌহান 2 বোন স্যার, আর এই মহিলা সম্ভবত ওদের মা। স্যার ইয়েস ম্যাম। জিয়া চৌহান আর আরতি চৌহান নিজেরা 2 বোন, 10ই জুলাই থেকে অ্যাবসেন্ট। ম্যাম, আপনাকে একজন মহিলার ছবি পাঠাচ্ছি। সেই মহিলার বডিও আমরা এখানেই পেয়েছি, পালকিপুর। আর আমাদের মনে হচ্ছে এই দুটো বাচ্চার মা হয়তো উনি। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। আমি ক্লাস টিচারের কাছ থেকে কনফার্ম করেছি উনি আরতি আর জিয়ার মা রাধিকা চৌহান। হে ভগবান, 3 জনই মার্ডার হয়েছে। এখন 3 জন বেওয়ারিশ লাশের পরিচয় পাওয়া গেল। সুরাট গুজরাটের অধিবাসী রাধিকা চৌহান আর তার 2 মেয়ে জিয়া আর আরতি চৌহানের খুন হয়েছে। এই হচ্ছে সমস্ত ডিটেলস। জিয়া আর আরতির অ্যাড্রেস আছে এতে। স্যার এটা ওদের মা রাধিকা চৌহানের মোবাইল নাম্বার, আমাদের রেকর্ডে ছিল। ম্যাম, জিয়া আর আরতি এতদিন ধরে স্কুলে আসছিল না। আপনারা কোনো খোঁজ খবর করার চেষ্টা করেননি যে কি কারণ হতে পারে? স্যার বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে 2-3 দিনের জন্য লিভ নেয়, হুইচ ইজ নর্মাল। কিন্তু হ্যাঁ, তারপরেও যদি বাচ্চা না আসে তাহলে ওর বাবা মাকে আমরা জানাই। বৈভবী আরতির ক্লাস টিচার, উনি রাধিকা দেবীকে ফোন করেছিলেন, বাট ওনার ফোন সুইচ অফ আসছিল। B12 বৃন্দাবন অ্যাপার্টমেন্ট, চামুন্ডা সার্কেল। ফাদার্স নেম অরবিন্দ চৌহান। বাবার ফোন নাম্বার নেই? স্যার এটা পেরেন্টসদের ব্যাপার, আমরা দুজনের মধ্যে যে কোনো একজনের নাম্বার দিই, কম্পালসারি এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য। সুরেশ, এটা রাধিকা দেবীর নাম্বার 4447689881। আমাদের ব্রাঞ্চ থেকে ফোন করে সব ডিটেলস তাড়াতাড়ি বের করো। রাধিকা আর তার বাচ্চারা আরতি আর জিয়া এরা সুরাট থেকে পালকিপুর গিয়েছিল বা পালকিপুরের আশেপাশে কোথাও। স্যার নিশ্চয়ই কোনো চেনা জানা মানুষের কাছে উঠেছিল, কারণ এলাকার যত হোটেল যত লজ সব জায়গায় খোঁজ নিয়েছি আমরা। আরতি, রাধিকা আর জিয়া 3 জনের ইনফরমেশন কোথাও নেই স্যার। আরতি আর জিয়া দুজনেই 10 জুলাই থেকে স্কুল যায়নি, আর আজ 17 জুলাই। কিন্তু ওর বাবা অরবিন্দ চৌহান কোনো মিসিং কমপ্লেন ফাইল করেননি। স্যার হতে পারে অরবিন্দ চৌহান। আরতি আর জিয়া দুজনেই 10 জুলাই থেকে স্কুল যায়নি, আর আজ 17 জুলাই। কিন্তু ওর বাবা অরবিন্দ চৌহান কোনো মিসিং কমপ্লেন ফাইল করেননি। স্যার হতে পারে অরবিন্দ চৌহানও মিসিং। একবার ওকে আমি আর আমার হাজবেন্ড দেখেছি স্যার, এখানেই দেখেছি। আপনার আগে অরবিন্দ আর রাধিকা চৌহান এখানেই থাকতেন? এই রাধিকা চৌহান আর তার মেয়েদের তো আমি নামও শুনিনি কখনো। আপনারা সোসাইটির অফিসে গিয়ে জিজ্ঞেস করুন না। ইনি হলেন রাধিকা, এই দুটি ওনার সন্তান আরতি আর জিয়া, আর ওনার স্বামী হলো অরবিন্দ। বছরখানেক আগেই ওনারা এখানেই থাকতেন স্যার। তারপর এই রাধিকা দেবী আরতি আর জিয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। কয়েক মাস পর অরবিন্দও চলে যান। রাধিকার অরবিন্দের সাথে কি ব্যাপারে ঝামেলা ছিল? অন্য একটি লোককে নিয়ে। এই দ্বিতীয় ব্যক্তি কে ছিল? ওনারই প্রতিবেশী। এনারা B12-তে থাকতেন আর ও থাকতো B14-তে। ওর নাম ছিল বংশীলাল। যদি বংশীর ব্যাপারে আরো বেশি কিছু জানতে চান তো সেটা চেয়ারম্যান নরেন্দ্রবাবু ভালো বলতে পারবেন। পাশেই RN এন্টারপ্রাইজে কাজ করতো অরবিন্দ। 7-8 বছর আগে নিজের ফ্যামিলি নিয়ে আমাদের বিল্ডিংয়ে থাকতে এসেছিল। 2 বছর আগে ওই বংশীলালকে এখানে B14-এ ওর পাশেই ফ্ল্যাট পাইয়ে দিয়েছিল। বংশীও RN এন্টারপ্রাইজে কাজ করতো, তো দুজন বন্ধু ছিল। এই বংশী আর অরবিন্দ এই দুজনের মধ্যে কারোর ইউপির সাথে কোনো কানেকশন? ইউপি পালকিপুর বা ইউপির কোনো এক গ্রামের সাথে? আমি তো বলতে পারবো না স্যার, কিন্তু দুজনের কেউই গুজরাটি নয়, ইউপির লোক হবে হয়তো। আর এই বংশীর কোনো ফ্যামিলি ট্যামিলি? জানি না স্যার, আসলে অরবিন্দর ফ্যামিলি বংশীর ফ্যামিলি হয়ে গেছিল, এটা লোকে বলতো। আপনার কি মনে হয়? বংশীকে সবসময় অরবিন্দর ঘরেই দেখা যেত।
অরবিন্দর যখন ডে শিফট চলতো বংশীর নাইট শিফট। সোসাইটির লোকেরা হামেশাই বংশীকে অরবিন্দর ঘরে যেতে দেখেছে। এরপরে কি হয়েছিল সেটা আমি জানি না, তবে এলাকায় খুব গরম আলোচনা শুনেছি। পরে জানতে পারলাম যে রাধিকা তার বাচ্চাদের নিয়ে বংশীর সঙ্গে চলে গেছে। অরবিন্দ চৌহানকে কোথায় পাবো? ও এলাহাবাদের দিকে চলে গেছে। যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করেছিল একবার। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে কোথায় না ঝগড়া হয়, কথা বলা উচিত ছিল তোমার। রাধিকাকে এইভাবে চলে যেতে দিলে কেন? নগেন্দ্র দা, এই স্বামী স্ত্রী যত সম্পর্ক এখানে মাথার ভেতর থাকে, কিন্তু ও তো আমাকে স্বামী মানেই না। আরে এটা কোনো কথা হলো? আরে বাচ্চাগুলো তো তোমার। তারপরেও রাধিকা আমাকে ছেড়ে চলে গেল দাদা। অনেক বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমার সঙ্গে নগেন্দ্রদা। বংশীকে আমি মিথ্যে পাতানো ভাইকে আমি থাকার জন্য জায়গা দিয়েছিলাম, আর ওই আমার সংসার আগুন লাগালো। বংশী প্রায় দিনই ছুটি নেয় বা নাইট শিফট করে। তুমি জানো কেন? রাধিকা, কিছু তো বলো তুমি। হ্যাঁ, সম্পর্ক আছে বংশী আর আমার মধ্যে। শারীরিক সম্পর্ক? বংশী জিয়া আর আরতিকে নিজের বাচ্চা বলে মনে করে। ও ওদের সাথে খেলে, ওদের পড়াশুনো করায়। আর তুমি রোজ সকালবেলা বেরো আর রাত্রেবেলা ফেরো। সকাল থেকে রাত অব্দি আমি কি করি? কি করি কি করি আমি, বলো? সারাদিন ঘুরে পয়সা রোজগার করি না? কার জন্য? জিয়া আর আরতির জন্য, তোমার জন্য। কারণ ওদের বাবা আমি আর তোমার স্বামী। অরবিন্দ, মঙ্গলসূত্র পরালে কেউ স্বামী, আর বাচ্চা জন্ম দিলেই বাবা হওয়া যায় না। আর না মাসের শেষে কটা টাকা হাতে ধরিয়ে দিলে। শারীরিক সম্পর্ক আছে তোমার ওর সঙ্গে? হ্যাঁ। সুসর সঙ্গে? কেননা 10 বছর ধরে তুমি কিচ্ছু দাওনি। বংশী, একটু বাইরে আয় তো। কি হয়েছে? কি কথা আছে। বংশী, গ্রামে তোর বউ আছে না? তুই যখন জানিস তো জিজ্ঞেস করছিস কেন? ওকে ওখানে নিয়ে আয় না। নিজের দুটো বাচ্চা জন্ম দে। কেউ আটকেছে তোকে? তোকে নিজের ভাই ভাবতাম আমি, আর তুই আমার সংসারে আগুন লাগালি। আমার মেয়ে জিয়া আর আরতিকে বাবার ভালোবাসা দেওয়ার ছলে আমার বউকে নিজের বউ বানাতে চাইছিস। তোর কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই নাকি? দেখ বংশী, তুই যা করেছিস না, তার বদলে তো আমি তোকে টুকরো টুকরো করতে চাই। কিন্তু তোকে আমি বিনতি করছি ভাই, আমার সংসারটাকে টুকরো করিস না। আমি আর রাধিকা এলাহাবাদ থেকে খালি হাতে এসেছিলাম। অনেক কষ্ট করে এখানে আমি দাঁড়িয়েছি। এই বাড়ি ঘর, এই জীবন, এত নৃশংসভাবে এটাকে শেষ করিস না। মানলো না বংশী। আর কেন মানতো? কপালটা তো আমারই পড়া ছিল। আর ওই রাধিকা এত ঢ্যাটা আমার মুখের ওপর বলে গেছিল আমাকে ডিভোর্স দেবে। নরেন্দ্র দা, আমি রাধিকার হাতে পায়ে ধরেছি, অনেক মিনতি করেছি। আরতি আর জিয়ার দিব্যিও দিয়েছিলাম, ওর পা ধরেছি আমি। নরেন্দ্র দা, চলে গেল আমাকে ছেড়ে দিয়ে। আমার মেয়ে দুটোকেও নিয়ে গেল। তার কিছুদিন পর অরবিন্দ এখান থেকে চলে গেছে। খুব কষ্ট পেয়েছে ও। এখান থেকে চলে যাওয়ার পর বংশী রাধিকা আর বাচ্চাদের সাথে কোথায় এটা থাকতো? তো ভগবানই জানে স্যার। হ্যাঁ পান্ডে, বলো। স্যার, এই বংশী লালচাঁদ এই পালকিপুরেরই। ওর দাদা অমিত লালচাঁদও এখানেই থাকে, আর বংশী স্ত্রীও, কাজল নাম ওর। ওঠাও দুজনকে, আর খোঁজে নাও যে বংশী কোথায়। চন্দন, ওদের ঠিকানা ঠিক আছে তো? পান্ডে স্যার, নিজের চোখে দেখে এসেছি। স্যার, অমিত আর কাজলকে তুলছি। চলো, পালকিপুরের কানেকশনটা তো ক্লিয়ার হলো। এই অরবিন্দ চৌহানকে উঠিয়ে নি। বংশী আর অরবিন্দ দুজনের মধ্যে কেউ এই ঘটনা ঘটিয়েছে। এটা হলো অরবিন্দর নাম্বার 44124451। এ কি বলছেন স্যার আপনি? আমাদের বংশীর কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক?
আমরা সত্যি এই ব্যাপারে কিছু জানি না স্যার। 4 মাস হয়ে গেল ঠাকুরপো এখানে আসেনি স্যার। আপনারা বংশীর নাম্বারটা দিন আর বংশীর স্ত্রী কাজলকে বাইরে ডাকুন। কাজল ওর বাপের বাড়ি গেছে, কাল সকালেই বেরিয়ে গেছে। বৌদি আমি মাত্র 2 দিনের জন্য যাচ্ছি। কিন্তু কাজল এভাবে হঠাৎ, রতনপুরে সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ বৌদি, সবাই ঠিক আছে। আসলে বাবা মার কথা খুব মনে হচ্ছিল, তাই ভাবলাম গিয়ে দেখা করে আসি। তাহলে ঠিক আছে, রতনপুর থেকে কাজলকে আমরা থানায় ডেকে নেব। আপনারা ওখানকার ঠিকানাটা দিয়ে দিন। আমার ভাই বংশী ঠিক আছে তো? এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি তো নিজেই বললেন ওর ফোন বন্ধ আসছে। আপনি আমার সঙ্গে চলুন। সঙ্গে চলো মানে কেন? আপনি তো ওর বড়দা, আপনার নিশ্চয়ই চিন্তা হচ্ছে ওর ব্যাপারে। বংশী কি করেছে স্যার? বংশী কিছু করেছে নাকি বংশীর সঙ্গে কিছু হয়েছে সেটা আমাদের সময়ই বলে দেবে। অরবিন্দ চৌহান, হ্যাঁ। আপনাকে আমার সাথে পালকিপুরে যেতে হবে। পালকিপুর কেন? আপনার ওয়াইফ রাধিকা আর আপনার 2 মেয়ে জিয়া এবং আরতি, 3 জনের লাশ পাওয়া গেছে। রাধিকা চৌহানের ফোন 11 তারিখ থেকেই বন্ধ দেখাচ্ছে স্যার। রাধিকার লাস্ট লোকেশন? আপনারই ওখানকার পালকিপুর। এই রাধিকার যে নাম্বারটার সাথে লাস্ট বার কথা হয়েছে 444879872, এটা কার নাম্বার? বংশী লাঞ্চদের। বংশীরও ফোন 11 তারিখ থেকে বন্ধ। আর রাধিকার মতন ওরও লাস্ট লোকেশন আপনার এরিয়া পালকিপুর। একটা সূত্র তো পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় জুড়লো কোথায় ছিড়লো এটা এখন বার করা বাকি। স্যার রাধিকা আর বংশী যদি 11 তারিখে পালকিপুরে থাকে তাহলে রাধিকার 2 মেয়ে জিয়া আর আরতি ওইখানেই থাকবে। পালকিপুরে রাধিকা আর তার বাচ্চাদের লাশ আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো, এই লাশটা কি বংশী ফেলেছে, না এখন আমরা বংশীর লাশটা পাবো? কিছুদিন আগে তো এখানেই থাকতো রাধিকা, জানি না হঠাৎ করে কোথায় চলে গেল আরতি আর জিয়াকে নিয়ে। বংশীও এখানেই থাকতো। হ্যাঁ তো, হাজব্যান্ড ওয়াইফ একসাথেই তো থাকবে না? আসুন স্যার, আপনি নিজেই দেখে নিন। বংশী কিছুই বলেনি কোথায় যাচ্ছে, আবার কবে ফিরবে, কিচ্ছু না। কাজল আসবে বলেছিল, সে ব্যাপারে ও তো আমাদের কিছু বলেনি। আপনার মেয়ে পালকিপুরে ওর বৌদিকে এটা বলে বেরিয়েছে যে আপনাদের সাথে দেখা করতে আসছে, আর আপনি বলছেন এখানে আসেইনি। আপনার মেয়ে স্বামী বংশীকে খুঁজছি, আপনারাই বলে দিন কোথায় লুকিয়ে আছে ওরা। এখানে তো নেই সাহেব, আপনি নিজেই ঘরে ভালো করে দেখে নিন। কিন্তু আপনি আমাদের জামাই বংশীকে কেন খুঁজছেন? কি করেছে ও? স্যার রাধিকার বংশী গত 1 বছর ধরে যে বাড়িতে থাকছিল সেটা পুরো খালি, কিছু জামা কাপড় আছে। হয়তো ফিরে আসার কোনো প্ল্যান ছিল না। সেটা তো জানি না স্যার, বাড়ির মালিকও খুব বেশি কিছু বলতে পারলো না। বংশী আর রাধিকার মোবাইল ফোনও সুইচড অফ। কেউই জানতো না যে বংশী আর রাধিকা আর 2 বাচ্চা আরতি আর জিয়া পালকিপুর যাচ্ছিল। হয়তো বংশীর বউ কাজলের এই কথা জানা ছিল, কিন্তু সেও এখন গায়েব। স্যার এমন নয় তো যে এলাহাবাদে থেকে রাধিকার স্বামী অরবিন্দ চৌহান এই ব্যাপারটা জেনে গেছিল যে বংশী আর ওর ওয়াইফ আর 2 মেয়ে জিয়া আর আরতিকে নিয়ে পালকিপুর পৌঁছে গেছিল? স্যার রাধিকার আমাকে আর আমি সুরট ছেড়েছি 1 বছর হয়ে গেছে, তারপর থেকে আমি এলাহাবাদেই থাকি। বংশীকে মেরে ওর লাশটা কোথায় রেখেছো বলো অরবিন্দ চৌহান, বলো। বংশীর কোন সম্পর্কের কথা বলছেন আপনি? এ রাধিকার নামও প্রথম শুনছি আমি। তোমার ভাই বংশী গত 1 বছর ধরে রাধিকা আর 2 বাচ্চার সাথে সুরাটে থাকছিল। আমি একদম জানি না স্যার। 2 বছর আগে বংশী কাজের সন্ধানে সুরাট গিয়েছিল, তবে থেকে কাজল আমাদের সঙ্গেই আছে স্যার। আমরা 2 ভাই সবসময় একসঙ্গেই থেকেছি। মাঝখানে কয়েকবার বংশী বাড়ি এসেও ছিল, কিন্তু কখনো একটা কথাও রাধিকা সম্পর্কে বলেনি আমাদের। বংশী 10-11 জুলাই নাগাদ পালকিপুরে অবশ্যই এসেছিল রাধিকা আর ওর 2 বাচ্চা জিয়া আর আরতির সাথে। বাড়িতে আসেনি স্যার। আপনি চাইলে আমার স্ত্রী সঞ্জনাকে জিজ্ঞেস করুন, প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করুন। না আমি বংশীকে মেরেছি, না রাধিকাকে, না আমার মেয়েদেরকে। 1 বছর ধরে আমি জানিও না যে ওরা কোথায় আছে। তাহলে আমি কি করে জানবো যে 10 আর 11 জুলাই পালকিপুর এসেছিল? যদি তুমি নাই জানতে তাহলে তুমি কেন লোক পাঠালে ওই 4 জনকে মারার জন্য? কাকে পাঠিয়েছি স্যার আমি, কাকে? গত 1 বছর ধরে আমার জীবনটা পুরো ফাঁকা। ওদেরকে মেরে ফেলার পরে কি আমি বেঁচে থাকতাম?
আর এমনটাই যদি হতো তাহলে বংশীকে 1 বছর আগেই মারতাম আমি। সুরাটে গিয়ে বংশী আর রাধিকার সব প্রতিবেশীদের যদি জিজ্ঞেস করো, সকলে এই কথা বলবে। বংশী আর রাধিকা স্বামী স্ত্রী। বংশী স্ত্রী রাধিকা নয়, কাজল, যে আমাদের সঙ্গে পালকিপুরে থাকে। যে গায়েব, কাজল বাপের বাড়ি যায়নি। এটা আমি বা সঞ্জনা কেউ জানি না স্যার। ও মিথ্যে কেন বললো আর উধাও কেন হয়ে গেল? তোমাদের এখানে পালকিপুরে প্রচুর জমি জায়গা রয়েছে, আর তুমি বলছো তুমি আর তোমার ভাইয়ের মধ্যে, 2 বউয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তো এমন কি হলো যে ও একা সুরাটে চলে গেল? এই কথাটা আমি বংশীকে 1000 বার বলেছি, বুঝিয়েওছি যে থেকে যা, সব ঠিক হয়ে যাবে, চেষ্টা চালিয়ে যা। চেষ্টা কি ব্যাপারে? বাচ্চাদের, আর কোন ব্যাপারে স্যার? বাচ্চা। শুধু ওই সমস্যাটাই বংশী আর কাজলকে কুরে কুরে খাচ্ছিল। কি বললো ডাক্তার দিদি কাজল? আরে ভাই, ভেঙে পড়িস না, বল না বংশী। আরে বাবা বলেও দে, চুপ করে বসে আছিস কেন? কি বললো ডাক্তার? ওটাই বলছে 4 বছর ধরে যে কথা বলে আসছে ওরা। চেষ্টা করো, আরো চেষ্টা করো। সবকিছুই তো করছি দাদা, সবকিছু। কাজলের বাচ্চা হচ্ছেই না। হওয়ার হলে ঠিক সময় হবে, কিন্তু এখন তো সময় আছে হাতে, আর ভালো সময় নিশ্চয়ই আসবে, তুমি দেখো। অমিতদা, আমার এটা মনে হয় যে ভগবান কোনোভাবেই চাই না যে আমাদের জীবনে কোনো বাচ্চা আসুক। আমরা যেন এরকম ভাবেই বাঁচি। মন খারাপ করিস না ভাই, তুই আর কতটুকুই বা করতে পারিস বল? শুধু চেষ্টাই করতে পারিস। এখন তোর যখন কোনো ভুল নেই, তো ঠিক কি করে করবি বল? বংশী এতটা মন খারাপ করে থাকতো যে এখানে পালকিপুরে ও আর থাকতে পারছিল না। স্যার, আমার এক কাকার ছেলে সুরাটে কাজ করে। ও বংশীর জন্য সুরাটে একটা চাকরি খোঁজে, আর বংশী সুরাট চলে যায়। আর 2 বছর ধরে ওখানেই রয়ে গেল। তোমাদের কোনো সন্দেহ হলো না? হয়নি স্যার, কারণ বংশী সবসময় বলতো যে সুরাটে ওর কাজ ভালোই চলছে, আর খুব শীঘ্রই কাজলকেও নিজের সঙ্গে নিয়ে যাবে, চিকিৎসা ওর ওখানেই করাবে। বংশী এখানে পালকিপুর, রাধিকা আর ওর 2 বাচ্চার সাথে এখানে এসেছিল, তার প্রমাণ আমাদের আছে। ও নিজের গ্রামে এলো, কিন্তু বাড়ি গেল না। তাহলে কোথায় যেতে পারে? অথবা কোথায় লুকোতে পারে? অথবা তুমি কিছু লুকোচ্ছ আমাদের? স্যার, আমি জানি না রাধিকা আর বংশী বিয়ে করেছিল কি না। আমি শুধু এতটুকু জানি যে রাধিকা আর আমার মধ্যে আইনিভাবে কোনো বিচ্ছেদ হয়নি। রাধিকা শুধু চলে গেছিল, তারপর থেকে ওর আমি মুখটাও দেখিনি। আর তোমার বাচ্চারা, জিয়া আর আরতি, রাধিকা তো তাদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল। চিন্তা হতো না তাদের? মনে পড়তো না তাদের কথা? কেন মনে পড়বে না স্যার? আমি বেঁচে ছিলাম শুধু ওদের জন্যই। কিন্তু রাধিকা নিয়ে গেল আরতি আর জিয়াকে নিজের সঙ্গে। তারপর সুরাটে থাকার মতন কোনো কারণই ছিল না, সেই জন্য এলাহাবাদ ফিরে যাই। জিয়া আর আরতি, রাধিকা তো তাদেরও সঙ্গে নিয়ে গিয়েছিল। চিন্তা হতো না তাদের? মনে পড়তো না তাদের কথা? কেন মনে পড়বে না স্যার? আমি বেঁচে ছিলাম শুধু ওদের জন্যই। কিন্তু রাধিকা নিয়ে গেল আরতি আর জিয়াকে নিজের সঙ্গে। তারপর সুরাটে থাকার মতন কোনো কারণই ছিল না, সেই জন্য এলাহাবাদ ফিরে যাই। এটা বংশীর, এটা রাধিকার, আর এটা অরবিন্দ চৌহানের কল রেকর্ডস। আচ্ছা, অরবিন্দ কি কোনো পেশাদার খুনিকে পাঠিয়েছিল নিজের স্ত্রী আর 2টো বাচ্চাকে মেরে ফেলার জন্য? কল রেকর্ডস থেকে তো এরকম মনে হচ্ছে না স্যার। আর এই কাজল, এও গায়েব। 16 জুলাই ওর ফোনটা এই পালকিপুরেই অফ হয়েছিল। আর 16 জুলাই রাধিকা আর তার বাচ্চারা, জিয়া আর আরতি, ওদের বডি আইডেন্টিফিকেশন করা হলো। স্যার, একটা কথা আছে। ধরলাম বংশীর দাদা অমিত আর বৌদি সঞ্জনা কিছু জানতো না, কিন্তু সম্ভবত বংশীর স্ত্রী কাজল ওদের এই অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল। তাহলে হয়তো কাজলের এটাও জানে যে বংশী রাধিকা আর বাচ্চা দুটোকে নিয়ে পালকিপুর আসবে। আর যদি এরকম হয়, তাহলে প্রশ্নটা হলো যে কাজল কাকে দিয়ে খুন করালো? স্যার, হতে পারে অরবিন্দ আগে থেকেই জানতো, আর ও এখানে পালকিপুরে আগে থেকেই কাউকে রেখে দিয়েছিল। সুটকেসে আমরা 2টো বাচ্চার কাপড় জামা পেয়েছি, বংশী আর রাধিকার নয়। হতে পারে এখানে আসার আগেই কাজটা শেষ হয়ে গিয়েছিল, আর বংশী আর রাধিকার সুটকেসে এমন কিছু ছিল যা খুনি নিয়ে গেছে। কিন্তু নিতিন, খুনিটা কে? কাজল না তো? যদি দেখা যায় কাজলের মোটিভও অরবিন্দের থেকে কম নয়। যদি অরবিন্দের সংসার ভেঙেছে, তাহলে কাজলেরও ভেঙেছে। আর অন্যদিকে কাজলের রাগ আর ব্যথাটা বোঝো, কাজল মা হতে পারছিল না, যার জন্য তার স্বামী তাকে ছেড়ে অন্য মহিলার কাছে চলে গেল। অথবা স্যার, বংশী রাধিকা আর বাচ্চাদের মেরে ফেলেছে। এটা পসিবল, কিন্তু সবার আগে আমাদের এটা খোঁজ করা উচিত যে 4 জন কাউকে কোনো কথা না বলে সুরাট থেকে পালকিপুর কিভাবে এলো।
আর এখানে পালকিপুরে এদের আশাটাকে কাকপক্ষীয় টের পেল না, আর তিনটে মার্ডার হয়ে যায়। নিতিন, মাথায় কিছু ঢুকছে না। আর এই বংশী জানি না কোথায় আছে, হয়তো ও নিজে মারা গেছে, বা হয়তো ওই 3টে মার্ডার করে নিরুদ্দেশ হয়ে গেছে। অরবিন্দ চৌহানকে 2 দিনের জন্য ইন্টারোগেট করা হলো, কিন্তু অপরাধের সঙ্গে তার যোগাযোগ কোনোভাবেই প্রমাণ করা গেল না। বংশীর বড় ভাই অমিত পার্কারের উপরে নজর রাখা হলো, এটা খোঁজ করার জন্য যে সে বংশীকে লুকিয়ে তো রাখেনি। কোথাও সমস্ত ঘটনা নিজে জানে না তো। রতনপুরে বংশীর গায়েব স্ত্রী কাজলের বাড়িতেও আমরা আমাদের র্যাডারটা লাগিয়ে দিলাম। আচ্ছা, রতনপুরে কাজলের কি কোনো আত্মীয় থাকে বা কোনো পুরনো প্রেমিক? না না স্যার, প্রেমিক তো হতেই পারে না। এই ব্যাপারটাও মাথায় রাখা হলো যে কাজলের পালকিপুর গ্রামে কারোর সাথে সম্পর্ক নেই তো, জানি না যে কাজলের জন্য এই হত্যাকাণ্ডকে পরিণতি দিল। শেষমেশ পর্দাটা উঠেই গেল। পালকিপুরে আসার পর বংশী, রাধিকা আর তার 2 মেয়ে কোথায় থাকতো। স্যার, অনেককে জিজ্ঞাসাবাদ করে এটা জানতে পেরেছি যে এই যে বাড়িটা বংশীলাল চাঁদ 8 মাস আগে 4 লাখ টাকা দিয়ে কিনেছিল। এই 8 লাখ টাকা বংশী তার ভাইয়ের কাছ থেকে নিয়েছে, নাকি এই ব্যাপারটা অন্য কিছু? স্যার, বংশীর দাদা তো অমিত না করছে, কিন্তু আমরা ওকে ব্যাংকের পাসবুক আনতে বলেছি। তালা ভাঙো। স্যার, মার্ডার ওয়েপন মনে হচ্ছে। ফরেন্সিককে ডাকো। স্যার, বংশীর নতুন বাড়ি থেকে পাওয়া ব্লাড স্যাম্পল রাধিকা, আরতি আর জিয়ার স্যাম্পলের সাথে ম্যাচ করছে। বংশীর ব্লাড স্যাম্পল মেলেনি স্যার। বংশী আর ওর স্ত্রী কাজলের ফোন সার্ভেলেন্সে দিয়ে দিয়েছি। ইউপির সব থানায় ওর নামে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। খোঁচরটাও ওভারনাইট কাজ করছে। মাঝে মাঝে কাজলের ফোন সুইচ অন হয়। লোকেশন ট্র্যাক করা হচ্ছিল। প্রথমে ঋষিকেশ, উত্তরাখণ্ড, তারপর হরিদ্বার। কিছুদিন বাদে ফোন আবার সুইচ অন হলো, আর এইবার উজ্জয়ন। স্যার, কাজলের ফোন গতকাল গুজরাটের দ্বারকায় অন হয়েছে। ওখানে একটা টিম অন জব, কিন্তু এখনো কাজল বা বংশী কাউকে ট্রেস করতে পারেনি। সুইচ অন হওয়ার পর ফোন কাকে করা হয়েছিল? কাউকে না স্যার, এটাই তো অদ্ভুত ব্যাপার। ইনফ্যাক্ট ঋষিকেশে ওই মোবাইলে আরেকটা সিম কার্ড ইনসার্ট করা হয়েছে। আমরা সিমকে ট্র্যাকও করেছি, কিন্তু তারপরে ডেড এন্ড। নীতিন, এরকমটা তো নয়। মোবাইলটা কাজলের কাছেই নেই। কাজল ওই মোবাইলটা কোথাও ফেলে দিয়েছে, আর সেই মোবাইলটা দ্বিতীয় বা তৃতীয় লোক ব্যবহার করছে, আর আমরা কাজলের জায়গায় দ্বিতীয় আর তৃতীয় লোকটাকেই খুঁজে বেড়াচ্ছি। কিন্তু সবকিছুর পেছনে একটা প্যাটার্ন মনে হচ্ছে, তাও বলছি। যে 4 জায়গায় এই ফোন সুইচ অন হয়েছে, ওই 4টে জায়গায় তীর্থস্থান। ঋষিকেশ, হরিদ্বার, উজ্জয়িনী আর এখন দ্বারকা। আচ্ছা, এই কাজল কি অনুশোচনায় ভুগছে, না হলে কাজল আর বংশী দুজনেই? দুটোই পসিবল স্যার। পরের তীর্থস্থান কোনটা? দ্বারিকার পরে এখন পাপ ধুতে কোথায় যাবে? আমাদের সন্দেহ কাজে লেগে গেল। আমরা একটা টিমকে বারাণসীতে পাঠিয়ে দিলাম। বংশী আর কাজলকে আমরা সেই সময় ধরে ফেললাম যখন তারা গঙ্গা আরতিতে সামিল হতে যাচ্ছিল। সমস্ত পাপ ধোয়া হয়ে গেছে। জানি না ভগবান ক্ষমা করবে কিনা, তবে সত্যি খুব খারাপ লাগছে স্যার। যদি ছুরিটা চালানোর সময় এই চিন্তাটা করতে, তাহলে এই অনুশোচনাটা আসতো না। তখন মাথা কাজ করছিল না স্যার। প্রথমে ফাঁসালি, তারপরে মেরে ফেললি, তাও মারলি 3 জনকে। প্রত্যেকবারই মাথা খালি হয়ে গিয়েছিল। স্যার, আমি কাউকে লোভ দেখাইনি, আর না কাউকে ফাঁসিয়েছি। রাধিকা আর আমার মধ্যে যা ছিল তা দুজনের সম্মতিতেই। রাধিকা আমার মধ্যে যা দেখেছিল সেটা অরবিন্দের মধ্যে ছিল না, আর আমি যা রাধিকার মধ্যে দেখেছিলাম সেটা আমাদের জীবনে ছিল না। জানো, অরবিন্দ না এই পৃথিবীর একজন ভাগ্যবান পুরুষ। এত ভালো লাগে আমায় তোমার বংশী।
সত্যি বলবো, যদি তুমি জিয়ার আরতির মা না হতে না, তাহলে হয়তো তোমাকে এত পছন্দ করতাম না। তোমার মেয়েরাই তোমাকে আরো সুন্দরী করে তুলেছে। সত্যি বলছি, জিয়ার আরতি না এই পৃথিবীতে সব থেকে বেশি আনন্দ দেয় আমাকে। আমি সেটা দেখতে পাই তোমার চোখে, তোমার ব্যবহারে। যদি আমাদের আগে দেখা হতো না, তাহলে জিয়ার আরতির বাবা আমি হতাম। এই সব কথা ভাবলে আমার না ভীষণ কষ্ট হয়, চোখে জল চলে আসে আমার। বংশী, আগে দেখা হয়নি তো কি হয়েছে, এখন তো একসাথে আছি। এই জন্য তো ভগবান তোমায় পালকিপুর থেকে সুরাটে এসেছো, অরবিন্দর সাথে দেখা হয়েছে, যাতে আমার সাথে দেখা হয়। আর বাড়িটাও দেখো, তোমার বাড়ির সামনেই পেয়ে গেলাম। এখন আগে জানি না আমরা দুজন মিলে কতটা রাস্তা যাব, কতটা রাস্তা বাকি আছে। তাহলে এখানে আসাই বাকি ছিল। বংশী, যখন প্রেম এতটাই সুন্দর, তখন এই নৃশংসতা কোথা থেকে এলো? আর পালকিপুরে তোমার নতুন বাড়িতে নিয়ে এসে রাধিকা আর তার 2 বাচ্চাকে কেন মেরে ফেললে? নতুন বাড়ি কেন কিনলি? আর ওটা কেনার জন্য 4 লাখ টাকা এলো কোথা থেকে? বল, টাকা কোথা থেকে পেলি? টাকাটা আসলে রাধিকারই ছিল, অরবিন্দর কাছ থেকে ও নিয়েছিল। অরবিন্দের টাকা, যেটা ও মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেছে তার 2টো মেয়ে জিয়া আর আরতিকে মানুষ করার জন্য। মারলি কেন? স্যার, আমি আসলে রোজ মরতাম আমি। বংশী, আমি তোমার ফোনটা দেখলাম। রাধিকা বলে একজন মেসেজ করেছে, আমি পড়েছি। তুমি আমাকে ছেড়ে দেবে? কাজল, তুমি যদি আমাকে একটা বাচ্চা দিতে না, তাহলে আমি তোমাকে ছাড়তামই না, আর কোনোদিন আমি রাধিকার কাছে যেতামও না। আমারটা ভালো হয়েছে, আমারটা ভালো হয়েছে, বংশী, কালকে জিয়ার স্কুল ব্যাগটা দিয়েছিলাম মুচির কাছে, তুমি নিয়ে এসেছো? আরে রাধিকা, আমি একদম ভুলে গেছি। আরে তুমি কালকেও আনোনি? যতদিন আমি রাধিকার প্রতি এভাবে চলবে কি করে ও স্কুলে? আরে কালকে নিয়ে আসবো আমি। ততক্ষণ সবকিছু দারুণ লাগতো, কিন্তু যখন একসঙ্গে থাকা শুরু করলাম, তখন দায়িত্ব আস্তে আস্তে বাড়তে লাগলো, আর তারপর আরো বেশি বেড়ে গেল। বংশী, আমরা বিয়ে কবে করব? আর তার উপর রাধিকার বিয়ের জন্য আমাকে প্রেশার, আমার মাথা খারাপ করে দিত, জ্বালিয়ে খেত। না মানে পরিষ্কার করে বলো না বংশী, মন উঠে গেছে তোমার আমার উপর থেকে। রাধিকার ব্যবহার আস্তে আস্তে ভালো লাগে না, আমি আর সহ্য করতে পারছিলাম না। বাচ্চাদেরকে যে ভালোবাসার নাটক প্রত্যেক কথা রাধিকা আমাকে ধমকাতো, বুঝলে? যে আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবে। সাহেব, আমি ক্লান্ত হয়ে গেছিলাম, আমার বাচ্চার দরকার ছিল, কিন্তু একসময় বাচ্চাদের দায়িত্ব আমার বোঝ মনে হতে লাগলো। আমি আর পারছিলাম না। জানি না কেন, জীবনে যা স্বপ্ন দেখেছিলাম সব পূরণ হয়েছে, কিন্তু তাও আমি এসব থেকে পালাতে চাইছিলাম। তুমি ঠিক করে বলো কাজল, তুমি আমার সঙ্গে থাকবে কি থাকবে না? আমাদের সম্পর্ক তো 7 জন্মের বংশী, কিন্তু তুমি মারা টালার কথা কেন বলছো? তোমার কাছে ফিরে যাওয়ার জন্য আমার কাছে এই একটাই মাত্র রাস্তা আছে। ঠিক করে বলো, তুমি আমার সঙ্গ দেবে কি দেবে না? খুব সহজেই সঙ্গ দিয়ে দিলেন কাজল দেবী। এটা আপনি ভাবছেন সাহেব, কিন্তু আমার কাছে কোনো কিছুই সহজ ছিল না। আমি বাচ্চা জন্ম দিতে পারছিলাম না, আর মা হওয়ার সুখ জানতাম কোনোদিনই পাবো না। কিন্তু আমার স্বামী আমাকে ছাড়ার পরেও আমার কাছে ফিরে আসতে চাইছিল, আর আমি নিজের ইজ্জত বাঁচাতেই সাহেব। তোমার এই নিজের ইজ্জত বাঁচানোর জন্য 3-3টে খুন করিয়ে দিলে? এত নৃশংস খুন? আমি রাধিকাকে পালকিপুরে নিয়ে আসি, ওর মেয়েরাও সঙ্গে ছিল, আর এটা বলে আনছিলাম যে অমিত দা আর সঞ্জনা বৌদির সামনে আমি ওকে বিয়ে করব। পালকিপুরে কাজল সবকিছু আগে থেকে তৈরি করে রেখেছিল। রাধিকা কাজলকে কখনো দেখেনি। আমি রাধিকাকে বললাম যে কাজল আমার বৌদি, আর দাদা পরের দিন আসবে।
আমরা প্রথমে রাধিকাকে মারি, এটা ভেবে যে বাচ্চাদের সরিয়ে ফেলাটা সোজা কাজ হবে। তারপর রাতের অন্ধকারে আমরা লাশগুলোকে আলাদা আলাদা জায়গায় ফেলে আসি। আর ওই সুটকেস ওটা কবে ফেললে? পরের দিন সকালে গ্রাম থেকে পালানোর সময়। রাধিকার কাপড় আর ব্যাগ কোথায়? ওরা রতনপুরে যাওয়ার সময় একটা নালা পড়ে, ওর মধ্যেই ফেলে দিয়েছিলাম। ঠিক আছে, বল কোথায় আছে ওই নালা যেখানে ব্যাগটা ফেললি? তারপর আইন ঠিক করবে তুই কোন সাজার জন্য কোন নালার মধ্যে পচবি আর কতদিন পর্যন্ত পচবি। নিজের বাগানের থেকে অন্যের বাগানের ফুল বেশি সুন্দর লাগে, এটা একটা মিথ্যা, একটা ভ্রম। বংশীর ফ্যান্টাসি ছিল যে সে বাপের ভূমিকা পালন করে, কিন্তু আসলে ও পালন করতে পারেনি, তাই নষ্ট হয়ে গেল একজন মহিলা আর তার 2 বাচ্চার জীবন। রাধিকা এই ভ্রমেই ছিল যে তার প্রেমী তার বাচ্চাদের জন্য অনেক ভালো বাবা হবে, সে তাকে সময় দিতে পারবে যেটা তার স্বামী দিতে পারত না। মাতৃত্বের স্বাদ না পাওয়া আর স্বামীর থেকে ভালোবাসা না পাওয়া কাজলও এর একটা অংশ। তার মনে হয়েছিল যে এরকম ঘৃণ্য ষড়যন্ত্রে সামিল হয়ে সে তার স্বামী আর গরিমা দুটোই ফেরত পাবে। এই পুরো কেসটায় শুধু অরবিন্দই এমন একজন ছিল যে নিজের বাগানে নিজের ফুলই দেখাশুনো করছিল, যাকে পুরো নষ্ট করে দেওয়া হলো। যে জিনিস আমাদের জীবনে নেই আর যেটা কখনোই হবে না, তার জন্য লোভ হওয়া, তার কল্পনা করা, এটা মানুষের স্বাভাবিক চাহিদা। কিন্তু যখন ওই কল্পনাকে, ওই ফ্যান্টাসিকে বাস্তবায়িত করার জন্য মন ব্যস্ত হয়ে ওঠে, তখন কেউ বলতে পারে না যে কোন মোড়ে এই কল্পনা এক অভিশাপ হয়ে কতটা মানুষের ক্ষতি করতে পারে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.